নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে চোরের মুক্তি গল্পটি। রাজা বিক্রমাদিত্য কিছুতেই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি ছিলেন না। তিনি পুনরায় শিশুবৃক্ষের নিচে গিয়ে দাঁড়ান এবং প্রত্যেকবারের মতো শবদেহ কাঁধে তুলে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় বেতাল পুনরায় কথা বলতে শুরু করে। প্রথমে সে বিক্রমাদিত্যকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে তার শব নিয়ে না যায়, কিন্তু রাজা বিক্রমাদিত্য কিছুতেই তার কথা মানতে রাজি ছিলেন না। তাই বাধ্য হয়ে সে পুনরায় এক নতুন গল্প বলতে শুরু করে। বেতাল তাকে এক বিচিত্র গল্প বলে, যেটা অনেকটা এই রকম। বহুদিন আগের কথা, অযোধ্যা নগরীতে বীরকেতু নামের এক রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যে রত্নদত্ত নামের এক বণিক বাস করত। তার কন্যার নাম ছিল রত্নাবতী। সে যৌবনে পা রাখার পরেই রত্নদত্ত তার জন্য যোগ্য পাত্রের সন্ধান করতে থাকে। শুধু বণিক নয়, বরং রাজার সাথে কন্যার বিবাহ দেবে বলে পরিকল্পনা করে সে। কিন্তু পুরুষদের মধ্যে বিভিন্ন দোষ খুঁজে পেত সেই কন্যা, যার জন্য দেবরাজ ইন্দ্রকেও নিজের সুযোগ্য পাত্র বলে মনে হয়নি তার। আসলে বিয়ে করতে রাজি ছিল না সেই কন্যা। বিয়ের নাম শুনলেই সে নিজের প্রাণ দিয়ে দেবে এমন কথা বলতো। কন্যার প্রতি অন্ধস্নেহ থাকার জন্য বাবা নিজের মনের দুঃখ নিজের মনেই চেপে রাখে। কিন্তু এই ঘটনার কথা সমগ্র অযোধ্যা নগরীতে ছড়িয়ে পড়ে। সেই সময় অযোধ্যা নগরীতে চুরিও খুব বেড়েছিল। নগরের বাসিন্দারা একসাথে রাজা বীরকেতুর কাছে গিয়ে নিবেদন করে, মহারাজ, প্রায় প্রতি রাতেই কারোর না কারোর ঘরে চুরি হচ্ছে, আপনি দয়া করে কোনো উপায় বার করুন। রাজা পাহারাদারকে চোর ধরে আনার আদেশ দেন, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে রাজা একদিন রাতে ছদ্মবেশে নিজেই বেরিয়ে পড়েন চোর ধরার উদ্দেশ্যে। অন্ধকার রাতে একাই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় আর এক ব্যক্তিকে দেখতে পান, যে অতি গোপনে রাস্তা দিয়ে যাচ্ছিল। পায়ের আওয়াজ শুনে খুবই সতর্কভাবে এগিয়ে যান তার দিকে। শঙ্কিত চোখ এবং চঞ্চল চিত্ত, চারদিকটা ভালো করে দেখছিল সে। একা এই চোর কি করতে পারে সেটা ভেবে রাজা তার কাছে গিয়ে উপস্থিত হন। চোর রাজাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে ভাই? রাজা বলেন, আমি চোর। এই কথা শুনে চোর বলে, তাহলে তো তুমি আমার জাত ভাই। চলো আমার বাড়িতে চলো, তোমাকে বন্ধুর মতোই স্বাগত জানাবো। রাজা আর কোনো কথা না বাড়িয়ে তার সাথে চুপচাপ এগিয়ে চলে। এক গভীর জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ে সে তার ঘর বানিয়ে রেখেছিল, কিন্তু সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। রাজাকে বাইরের ঘরে বসিয়ে চোর ভেতর দিকে চলে যায়। সেই সময় এক দাসী রাজার সামনে এসে বলে, মহারাজ, মৃত্যুর মুখে কেন এসেছেন? এই চোর কত বড় পাপী, আপনি তা জানেন না। ও বাইরে আসলেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সুতরাং আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। দাসীর কথা শুনে রাজা সেখান থেকে যত শীঘ্র সম্ভব বেরিয়ে পড়েন। রাতারাতি তিনি তার সৈন্য সামন্তদের তৈরি করে ফেলেন। সৈন্য সামন্ত সম্পূর্ণ প্রস্তুতির সাথে সেই ভূমির কাছে গিয়ে পৌঁছায়। রাজার সৈন্যরা তার বাসভূমি ঘিরে ফেলেছে। এটা বুঝতে পেরে চোর ঠিক করে সে বীরের মতোই মরবে, কাপুরুষের মতো নয়। তাই যুদ্ধ করার জন্য নিজেই বাইরে বেরিয়ে আসেন। যুদ্ধের সময় সে নিজের পরাক্রম দেখায়। হাতে ঢাল ও তরোয়াল নিয়ে একাই হাতি ও ঘোড়ার সাথে লড়াই করতে থাকে। বহু বীরের মস্তক কেটে দেয় সে। সৈন্য সামন্তদের বিপদে পড়তে দেখে রাজা নিজেই এগিয়ে যান। তিনি নাটকীয় কৌশলে প্রথমে তরোয়াল, তারপর ছুরি কিনে নেন। এইভাবে চোর নিরস্ত্র হয়ে যায়। রাজাও নিজের অস্ত্র ত্যাগ করেন।
এবং তার সাথে মল্লযুদ্ধ করেন। শেষ পর্যন্ত জীবিত অবস্থায় তাকে বন্দী করা হয়। ধন দৌলত সহ নগরীতে নিয়ে আসা হয় তাকে। যখন সেই চোরকে বধ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বণিক কন্যা রত্নাবতী তার মহল থেকে দেখে নেয় তাকে। আহত ধুলোয় ভরা শরীর দেখার পরেও রত্নাবতীর তার প্রতি প্রেম জেগে ওঠে। সে গিয়ে তার পিতা রত্নদত্তকে বলে, বাবা, যে পুরুষকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছে, আমি তাকেই নিজের স্বামী হিসাবে স্বীকার করতে চাই। রাজাকে বলুন তার প্রাণ রক্ষা করতে, তা না হলে আমিও নিজের প্রাণ বিসর্জন দেব। মেয়ের কথা শুনে রত্নদত্ত অবাক হয়ে যায়। সে তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে। বলে, যে রাজারা তোমাকে বিয়ে করতে চেয়েছিল তুমি তাদেরকেও বিয়ে করনি, আর এই চোরকে বিয়ে করতে চাইছো? কি হয়ে গেল তোমার? রত্নাবতী কিছুতেই রাজি না হওয়ায় অবশেষে হার স্বীকার করে নিতে বাধ্য হয় বণিক। রাজার কাছে গিয়ে বহু অনুনয় করে সে। এমনকি বণিক তার নিজের সমস্ত সম্পত্তি তাকে দিয়ে চোরের প্রাণ ভিক্ষা চায়। কিন্তু রাজা শতকোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও এই চোরকে ছাড়তে রাজি ছিলেন না, কারণ তিনি নিজের প্রাণ বাজি রেখেছিলেন। অসফল বণিক রত্নাবতীর কাছে ফিরে আসে এবং তাকে পুনরায় বহু বোঝাবার চেষ্টা করে, কিন্তু রত্নাবতী কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে স্নান করে পালকিতে বসে এবং সেই ভূমির দিকের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে সেই চোরকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। তার বাবা মা কাঁদতে কাঁদতে তার পিছু নেয়। ইতিমধ্যে জল্লাদরা চোরকে শুলে চড়িয়ে দিয়েছিল। রত্নাবতীকে আসতে দেখে চোর তার দিকে তাকায় এবং সামান্য চোখের জল নির্গত হয় তার। তারপর সে হাসে এবং তার নিজের প্রাণ ত্যাগ করে। এরপর বণিক কন্যা সেই চোরের মৃতদেহ নিয়ে চিতায় উঠে বসে। তার নিষ্ঠা দেখে ভগবান শিব খুবই প্রসন্ন হন। ছদ্মবেশে সেই শ্মশানে উপস্থিত ছিলেন তিনি। ভগবান শিব খুবই সন্তুষ্ট হন আর বলেন, হে পতিব্রতা, নিজের বরণ করা স্বামীর প্রতি তোমার এই ভক্তি দেখে আমি খুবই সন্তুষ্ট। সুতরাং তুমি আমার কাছ থেকে কি বর চাও বলো। এই কথা শুনে রত্নাবতী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানায় আর বলে, ভগবান, আমার বাবার কোনো পুত্র নেই, ওনাকে শতপুত্র দিন। আমি ওনার একমাত্র সন্তান, আমায় ছাড়া উনি বাঁচতে পারবেন না। এই কথা শুনে ভগবান শিব বলেন, তোমার পিতা পুত্র লাভ করবেন, কিন্তু তুমি পুনরায় আমার কাছ থেকে আরেকটি বর চাও। আমি তোমার হৃদয় দেখে খুবই আপ্লুত, এই বর তোমার জন্য যথেষ্ট নয়। রত্নাবতী বলে, ভগবান, আপনি যখন আমার প্রতি এতই সন্তুষ্ট, তখন আমার স্বামীকে জীবনদান করুন এবং ওনার মতি ও ধর্ম স্থির করুন। ভগবান শিব বলেন, ঠিক আছে, তাই হবে। তোমার স্বামী অক্ষত শরীরে প্রাণ ফিরে পাক, নিজের ধর্মে মতি স্থির রাখুক এবং রাজা বীরকেতু তার উপর প্রসন্ন হোক। ভগবান শিবের মুখ থেকে এই কথা উচ্চারিত হওয়ার সাথে সাথে অক্ষত শরীরে প্রাণ ফিরে পায় সেই চোর। তা দেখে বণিক খুবই অবাক হয় এবং তারপর কন্যা রত্নাবতী ও চোর জামাতাকে নিয়ে নিজের ঘরে ফিরে যান। পুত্র সন্তান লাভের বর পাওয়াতে তার আনন্দের সীমা ছিল না। তাই সেই আনন্দ উপভোগ করার জন্য রত্নদত্ত নিজের সামর্থ্য অনুসারে উৎসব পালন করে। রাজা বীরকেতুর কানে এই সমস্ত ঘটনা যাওয়ার পর তিনিও খুবই প্রসন্ন হন এবং সেই চোরকে নিজের সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। সেই অদ্বিতীয় শক্তির অধিকারী বীর চোর নিজের চৌর্যবৃত্তি ত্যাগ করে এবং বণিক কন্যার সাথে বিবাহ করে রাজার কথা অনুসারে বাকি জীবনটা কাটিয়ে দেয়। এই ঘটনা বলার পর বেতাল বিক্রমকে জিজ্ঞাসা করে, এবার বলো রাজন, বণিক কন্যাকে নিজের বাবা মার সাথে আসতে দেখে চোর প্রথমে কাঁদে, তারপর হাসে। কেন এমনটা করেছিল সে?
যদি এই প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তুমি উত্তর না দাও, তাহলে তোমার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন রাজা বিক্রম বলেন, বেতাল, প্রথমে সে খুবই দুঃখ পেয়েছিল, কারণ যে বণিকের কন্যার সাথে তার বন্ধুত্ব ছিল তা ছিল অমূলক। পরে সে হাসে, কারণ যে কন্যা স্বামী হিসেবে কোনো রাজাকেও গ্রহণ করতে রাজি ছিল না, সে এমন এক চোরকে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। স্ত্রী চরিত্রের এমন বৈচিত্র্য দেখেই সে হেসে ফেলেছিল। বেতাল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল, কিন্তু রাজা বিক্রমাদিত্য কথা বলায় তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন। ফলে বেতাল পুনরায় নিজের জায়গায় ফিরে যায় এবং ওই গাছের ডালে ঝুলতে থাকে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।